15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের ভেতরে বাইরের ষড়যন্ত্র যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদও দিয়েছেন তিনি। নির্বাচন বিষয়ে সরকারের প্রথম সমন্বয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রেস সচিব জানিয়েছেন, নিরাপত্তার জন্য 92,500 সেনা মোতায়েন থাকবে নির্বাচনের আগে পরে। জাতীয় নির্বাচন ঘিরে যমুনায় বুধবারের এই সমন্বয় সভা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানসহ সরকারের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে গণমাধ্যমকে প্রেস সচিব জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি, স্টেট টিভি, বিটিভিতে এটা আসে, সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা। মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। শফিকুল আলম আরও জানান, পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না এদেশে সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য পরিস্থিতি অস্থিতিশীল করার সব চেষ্টাই করা হবে। এমন চক্রান্ত যে কোনো মূল্যে ঠেকানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। প্রেস সচিব আরও জানান, নির্বাচনে পুলিশ, আনসার ছাড়াও 92,500 সেনা মোতায়েন থাকবে। এছাড়া এআই এর অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য বন্ধ করতে উপজেলা পর্যায়েও মনিটরিং সেল গঠনের কাজ চলছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার নিতে হবে ডক্টর ইউনূসকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় অন্য দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোটের সুযোগ নেই। নির্বাচন দেরি হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন তারা। প্রকাশ হলো এহসান মাহমুদের লেখা বিচার, সংস্কার ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইটি। জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদরা। অর্থাৎ আমরা তখন লিখতে পারছিলাম না, বলতে পারছিলাম। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মনে করেন নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদে। আমাদের আবেদন থাকবে যে সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত। এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় হলে দায় অধ্যাপক ইউনূসের। আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে, যা এক ধরনের প্রতারণা। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। নির্বাচন বিলম্বিত হলে দেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। অনেক কঠিন সময় অতিক্রম করেছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সর্বোচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল পলাতক ফ্যাসিস্ট সরকার। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলা আপিল শুনানিতে এমন অভিযোগ করেছেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এই মামলার পরবর্তী আপিল শুনানি হবে আগামী রোববার। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম, খুন, আয়নাঘরের সংস্কৃতি চালু হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশে আবারও অন্ধকারে ফিরে যাবে, চালু হবে একনায়কতন্ত্র। অপরাধ বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার হওয়া উচিত বলে আদালতে বলেন তিনি। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার প্রক্রিয়া শেষ করেই নির্বাচনের দিকে যেতে হবে। সন্ধ্যায় রংপুরের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, এককভাবে নির্বাচনের জন্য চলছে দল গোছানোর কাজ। আপাতত কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই এনসিপির। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আশা রয়েছে নাহিদের। কেউ এককভাবে সরকার গঠন করতে চাইলে তা টেকসই হবে না বলেও মনে করেন নাহিদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। নবগঠিত দলের সাথে যদি তারা বেইনসাফি করে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয়। নভেম্বরের মধ্যে গণভোটের দিন ঘোষণা না হলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর জুলাই সনদ ঐকমত্যের ভিত্তিতেই উপস্থাপন হয়েছে। বিএনপি নতুন কথা বললে সেটা তাদের বিষয় বলে জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রেজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লিনফোর্ড অ্যান্ড্রোজ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশা আমাদের। অংশীজন হয়ে কমনওয়েলথ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধি দল পাঠাতে আগ্রহী। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমনওয়েলথ সেক্রেটারি। কমনওয়েলথের টিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে নয় জামায়াত। নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি। আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি। তো সুতরাং যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের এই ব্যাপারে কমেন্টের কিছু নেই। এদিকে নভেম্বরের মধ্যে সরকার গণভোটের তারিখ ঘোষণা না করলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসিকে স্মারকলিপি প্রদান এবং ৩ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮ দলীয় জোটের বৃহৎ কর্মসূচি দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরওয়ার। গণভোটের তারিখ ঘোষণা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে 50টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য। আছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও। সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার হাত ধরে 2012 সালের 1 জুন নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ। স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে 50টি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি। নাগরিক ঐক্য, জেএসডি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম ও প্রগতিশীল 6টি দল 2022 সালে গঠন করে গণতন্ত্র মঞ্চ। এরই মধ্যে নির্বাচনী জোট নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে নাগরিক ঐক্য। আগামী নির্বাচনে বগুড়া 2 আসন থেকে নির্বাচন করতে চায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তিনি। আমরা যেহেতু 15-16 বছর ধরে লাগাতার অনেকগুলো দল বিএনপি সহ মিলে আন্দোলন করেছি এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল, এখনও আছে। নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেটা হেলদি ছিল এবং শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কোনো সামগ্রিক ঐকমত্য হয়নি, কিন্তু অনেকগুলো ব্যাপারে হয়েছে, কিছু কিছু হয়নি, সেটা স্বাভাবিক। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ডাকসু নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো শঙ্কা না থাকলেও মান নিয়ে সংশয় আছে তার। একটা ইলেকশন যেন তেন প্রকারে করবার তো বিষয় না, এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে। যেহেতু আমরা ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কি বলবো সাহিত্য করে বলে যে সৌধ নির্মাণ করতে চাই, একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই। সেই রকম নির্বাচনের জন্য যে প্রশাসন, সেইটা এখন নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় তাহলে এটা হতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মান্নার। তার মতে সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ও দুবার নাম থাকায় 128 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। যারা প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মিলেছে। এই অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের 21 জন, সিলেট বিভাগের 27 জন, চট্টগ্রাম বিভাগের 39 জন, খুলনা বিভাগের 9 জন, রংপুর বিভাগের 3 জন, ঢাকা বিভাগের 14 জন, রাজশাহী বিভাগের 13 জন, বরিশাল বিভাগের 2 জন সহ মোট 128 জনের গেজেট বাতিল করা হয়েছে। যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। পুলিশের বাধায় পণ্ড মাদ্রাসা শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন এনসিপি নেতারা। শিক্ষকদের উপর হামলাকারীদের শনাক্ত করার দাবি জানান তারা। টানা আন্দোলনেও দাবি পূরণ না হওয়ায় সচিবালয় ঘেরাও করতে যান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। কাছাকাছি পৌঁছানোর আগেই বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ছাড়া হয় কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও জলকামান ব্যবহারে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। পুলিশ বাহিনী আমাদের এই মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, সাউন্ড গ্রেনেড মারাইছে। আমরা যাদেরকে পড়াইছি তারা বুয়েটের ছাত্র, আমরা যাদেরকে পড়াইছি তারা ভার্সিটির ছাত্র, তারা কিভাবে ওখানে বসে দেখে আমাদের করুণ হাল। পুলিশ জানায় 17 দিন ধরে অবস্থান কর্মসূচি চললেও বাধা দেয়া হয়নি। সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে বল প্রয়োগ করা হয়েছে। দেশের সচিবালয়ে কিন্তু ওনারা বারবার যাচ্ছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন, তো ওনাদের যে বিষয়গুলো এটা মোটামুটি 95% বা 6% হয়ে গেছে। 1090টা ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো এমপি ভুক্তকরণের বিষয়টা এটা মোটামুটি হয়ে গেছে, শুধু প্রজ্ঞাপনের অপেক্ষায়। প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা জানায় এনসিপি। হামলার বিচার দাবি করেন নেতারা। ফ্যাসিবাদের সময় যে অন্যায়ের বিপক্ষে দাঁড়ান
মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোন্থা দেশের উপকূলীয় অঞ্চল থেকে সরে যাওয়ায় সমুদ্র বন্দরে এই মুহূর্তে কোনো সতর্কতা সংকেত নেই। কোথাও বন্যা কিংবা ভূমিধসের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 3 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ভারতের তেলেঙ্গানা ও ওড়িশার মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর অঞ্চলে তুলনামূলক মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই ঘূর্ণিঝড়টা আপনার উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটা আমাদের বে অফ বেঙ্গল বা যেটা উত্তর বঙ্গোপসাগর আসেনি, তাই সাগরে কোনো সিগন্যাল নেই, কোনো ধরনের সংকেত বর্তমান নেই। ওইরকম মানে ভারী বর্ষণ সম্ভাবনা নেই। ওইসব জায়গাতে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে আজকাল, এই জন্য ওইসব জায়গাতে কোনো ধরনের ভূমিধস বা পাহাড় ধসের সম্ভাবনা নেই। এক ব্যক্তির নামে সর্বোচ্চ 10টি মোবাইল সিম থাকতে পারবে। শনিবার থেকে নিয়ম কার্যকর হবে বলে জানায় বিটিআরসি চেয়ারম্যান ইমদাদুল বারী। বিকেলে রাজধানীর বিটিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, 16 ডিসেম্বর চালু হচ্ছে NEIR সিস্টেম। এতে বন্ধ হবে অবৈধ মুঠোফোনের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ড। দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা MFS এর মাধ্যমে যে জালিয়াতির ঘটনা ঘটে তার 73% অবৈধ মুঠোফোন হয়। এছাড়া দেশের সব মোবাইল ফোন ডিভাইসের 38% নিবন্ধনের বাইরে। এসব নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু করতে যাচ্ছে বিটিআরসি, যা চালু হবে আগামী 16 ডিসেম্বর থেকে। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী জানান, এতে কমবে অবৈধ মুঠোফোনের ব্যবহার, বাড়বে সরকারের রাজস্ব। অবৈধ ফোন আমদানির কারণে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। NEIR কার্যকর হলে এই ক্ষতি ধীরে ধীরে কমে আসবে। এই সময়ের মাধ্যমে তারা আমদানির এই চক্রটাকে বন্ধ করতে পারবেন, একেবারে ধীরে ধীরে সীমিত করে আমরা যখন শুরু করব তখন তারা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবেন। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জানান, 1 নভেম্বর থেকে একজন ব্যক্তি 10টির বেশি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না। ইতোমধ্যে মোবাইল সিম কোম্পানিগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হয়, এতে করে একটা নিয়মতান্ত্রিকতা এসেছে, পুরোপুরি যে থেমেছে তা না। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ। তারা বলেন, এতে দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হতে পারে। এতে লাইসেন্স প্রাপ্তদের সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই নীতিমালা তৈরির জন্য এরই মধ্যে জাতীয় পর্যায়ে সভা হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, আগে সার ডিলারদের BCS, BIDC থেকে আলাদা লাইসেন্স নিতে হতো। নতুন নীতিমালায় একটি লাইসেন্সেই সব ধরনের সার বিক্রি করা যাবে। নতুন লাইসেন্স দেওয়ার জন্য একটি সেন্ট্রাল কমিটিও গঠন করা হবে। উপদেষ্টা জানান, দেশে সারের সংকট নেই, তাই দামও বাড়বে না বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই, কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে এবং সারের কোনো দামও বাড়বে না। অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও বিনিয়োগ নিয়ে সন্তুষ্ট নয় উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। তাদের মতে, উচ্চ সুদের কারণে নতুন বিনিয়োগে ভাটা পড়েছে। এতে দীর্ঘমেয়াদে বেকারত্ব তৈরি হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।
ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে কঠোর মুদ্রানীতি, রেমিটেন্স ও রিজার্ভ বাড়ার প্রভাব পড়ছে। সেমিনারে বিশ্লেষকরা বলেন, এখন নজর দিতে হবে জ্বালানি, অবকাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতায়, না হলে আগ্রহী হবে না বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি নেওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারেও বলে মনে করেন তারা। বাংলাদেশের একটা চ্যালেঞ্জ আছে, what is the challenge? এখানে বাংলাদেশ is a developing economy, okay? Bangladesh runs fiscal deficit. Bangladesh, every country runs fiscal deficit, including developed economies. এখন এই বাংলাদেশের fiscal deficits গুলো not because we have low revenue GDP ratio. বিগত দিনে ব্যাংকিং সেক্টরের সুশাসনের অভাবের কারণে যে ইকোনমিক অলিগার্কদের জন্ম হয়েছিল, তারা আমাদের অর্থ খাতকে অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে সুশাসনের অভাব অর্থ খাতে একটা দেশের স্থিতিশীলতাটাই কতটুকু নষ্ট করে দিতে পারে। তাই আমরা চাই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে কমপ্লিট পলিটিক্যাল কমিটমেন্ট। খোদ সরকারের নীতি নির্ধারকের কেউ কেউ বলছেন, ঋণের উচ্চ সুদ হার বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা। এছাড়া ব্যাংক খাতেও শৃঙ্খলা ফেরানো জরুরি। বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি, টাইট মনিটারি পলিসি স্ট্যান্স নিয়েছে, এটা হয়তো কন্টিনিউ করতে পারে আরো কিছু সময়, কিন্তু আমার মনে হয় যে এটা আরেকটু রিল্যাক্স করা দরকার। ইন্টারেস্ট রেট কিভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে আরো পদক্ষেপ নেওয়া দরকার হতে পারে, এবং তা যদি না করা যায় আসলে ইনভেস্টমেন্ট সেভাবে বাড়বে বলে আমার মনে হয় না। তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকে শুধু স্বাধীনতা দিলেই হবে না, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী অঞ্চলের মাহালি সম্প্রদায়ের ভাষা রক্ষায় প্রথমবারের মতো প্রকাশ হলো বই। মাহালি ভয়েসেস নামের এ বইয়ে 30টি লোককাহিনী, 24টি কবিতা বাংলা, ইংরেজি ও রোমান অক্ষরে লিপিবদ্ধ হয়েছে। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গবেষকরা বলেন, বাংলাদেশে অনেক ভাষা এখনো গবেষণার বাইরে। এসব ভাষার রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বাঁশ দিয়ে গৃহ সামগ্রী তৈরি করা মাহালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পেশা। রাজশাহী অঞ্চলে বসবাস তাদের মুন্ডা জনজাতির অন্তর্গত এই সম্প্রদায়ের মুখের ভাষাও মাহালি, কিন্তু চাকুরি, পড়াশোনা ও সামাজিক যোগাযোগের সুবিধার জন্য এ সম্প্রদায়ের মুখের ভাষা এখন ঝুঁকিতে। চর্চার অভাবে বিলুপ্তির মুখে মাহালি ভাষা। এ ভাষা রক্ষায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে মাহালি ভয়েসেস শিরোনামে একটি বই প্রকাশ হয় বুধবার। বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে প্রকাশনা অনুষ্ঠানে তাদের ভাষা রক্ষার দাবি জানান মাহালি সম্প্রদায়ের প্রতিনিধিরা। স্পেয়ারে বা বইপত্রে আমরা ভাষাগুলোকে যেভাবে করে টেকাতে পারি, এর থেকে সবচেয়ে বেশি ভাষা প্রিজার্ভ করে আদিবাসীদের জলাশয় এবং গাছ। কারণ একটি জলাশয় সেই সমস্ত কমিউনিটির একটি ইউনিভার্সিটি। কারণ সেই জলাশয়ে যে গাছগুলো হয় সেখানে তাদের ভাষায় বিভিন্ন গাছের নাম থাকে, পাখির নাম থাকে। সেই ভাষাতেই তার নলেজ ট্রান্সফরমেশন হয়। পুঁথিগত যে ধরে রাখার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছেন, তার জন্য আমি নিজের অন্তর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গবেষকেরা বলেন, মাহালি ভাষায় নিজস্ব কোনো লিপি বা বর্ণমালা নেই, তাই রোমান অক্ষরে মাহালি ভাষার গল্প ও কবিতা লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সংকলিত হয়েছে। প্রত্যেকটা গল্প আর প্রত্যেকটা কবিতা বাংলায় আছে, প্লাস বিদেশে ইংলিশ ভাষায় থাকার ফলে এটা আমরা আন্তর্জাতিক লেভেলেও এটা স্বীকৃতি আশা করছি পাওয়া যাবে। আর এটা সংরক্ষণ হবে, কারণ হলো যে কোনো কিছু লিপিবদ্ধ হলে তখন সংরক্ষিত হয়। যে ভাষাগুলি বিপদাপন্ন, যে ভাষাগুলির অস্তিত্বগত সংকট আছে, সেগুলির সাহিত্য, তার ভাষা, তার ভাষার যে নথিকরণ, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আসলে ভাষাটাকে বেঁচে থাকবার প্রাণশক্তি যোগানোর জন্য। বাংলাদেশে অনেক ভাষা এখনো গবেষণার বাইরে, তাই ভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত আসার আগে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। গাছ পরিষ্কার করে কাটার পর রস সংগ্রহে ঝুলিয়ে দেয়া হবে হাঁড়ি। পরে জাল দিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। তবে গাছিরা বলছেন, গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহ কমছে দিন দিন। হেমন্তের বাতাসে শীতের আগমনী বার্তা। ঋতুর পালা বদলে রূপ বদলাচ্ছে প্রকৃতি। শীতে খেজুরের রস ও গুড়ের চাহিদা মেটাতে ব্যস্ততা বেড়েছে গাছিদের।
যশোরের গাছিরা জানান, প্রথমে গাছের ওপরের অংশ পরিষ্কার করে তাতে খাঁজ কাটা হয়। এরপর রস সংগ্রহে ঝোলানো হয় কলস বা হাঁড়ি। পরে রস জ্বালিয়ে তৈরি করা হবে নলেন ও পাটালি গুড়। বৃষ্টির জন্য আমরা গাছ উঠাতে পারিনি, আর এই দেরি হওয়ার কারণে আমাদের অনেক একটু পিছিয়ে গেছি। জ্বালানি কিনতে বাড়তি দামে, এতে তো আমাদের গুড়ির দাম পাওয়া যায় না ওই পরিমাণে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও চলছে গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় গুড় উৎপাদনও কমে গেছে। মৌসুমি এই আয়ের উপর নির্ভরশীল গাছিরাও পড়েছেন দুশ্চিন্তায়। প্রথম থেকে গাছ জোড়া শুরু করি, এখান থেকে 4 মাস আমরা রস পাই, এই রস থেকে গুড় বানিয়ে গুড় বিক্রয় করি। আমরা প্রতি বছরই গাছ ঝুড়ি, এখানে এবার এবছরও শুরু করছি। এখান থেকে প্রতি বছরে খরচ খরচা সহ 4 লাখ টাকা আয় করি, এটা দিয়ে আমাদের সংসার চলে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গাছিদের প্রশিক্ষণ, আধুনিক চুলা সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি বেশি করে গাছ রোপণের পরামর্শ তাদের। গাছে ওঠার মতো লোক কিন্তু আগের মতো পাওয়া যায় না। এই কারণে আমরা একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটা হলো ক্লাইম্বার মেশিন। এই ক্লাইম্বার মেশিনটা দেওয়ার জন্য আমরা একটা প্রণোদনার মাধ্যমে দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি। তো আশা করা যায় যদি এই প্রণোদনা প্রস্তাবটি পাশ হয় তাহলে আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ এই ক্লাইম্বার মেশিন দিতে পারি। শীতের শুরুতেই বাজারে আসবে খেজুরের নতুন গুড়। ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির পড়বে ধুম। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।